বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 1764 সালে বক্সারের যুদ্ধে মীর জাফরের জামাতা এবং বাংলা নবাব মীর কাসেম তার তার পরাজয় ঘটে। তারা যে সম্মিলিত বাহিনী গঠন করেন, অযোধ্যা নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সাথে একত্রিত হয়ে সেই ত্রিপক্ষীয় সম্মিলিত বাহিনী ইংরেজদের কাছে 1764 সালে পরাজিত হয়। এবং পরাজিত হওয়ার পরবর্তীতে তারা কিছুদিনের জন্য আবার মীর জাফরকে ক্ষমতা বসান এবং মীর জাফরের মৃত্যুর পরবর্তীতে মীর জাফরের নাবালক পুত্র নাজিমউদ্দৌলাকে বাংলার নবাব হিসেবে ক্ষমতায় বসানো হয় এবং তাকে নবাব হিসেবে ক্ষমতায় বসানোর জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কতগুলো শর্ত দেন। তার মধ্যে একটি অন্যতম শর্ত ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মীর জাফর যেভাবে দস্তকের ব্যবহার বা অপব্যবহার করার জন্য সুযোগ দিয়েছেন, সেই অপব্যবহারের পুনরায় সুযোগ দেওয়ার পাশাপাশি বাংলার বণিকদেরকে ইংরেজদের সাথে অসম বাণিজ্যের হাত থেকে রক্ষা করার জন্য মীর কাসেম যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি এই দেশীয় বণিকদের উপরে যে আন্তঃশুল্ক ছিল, সেই আন্তঃশুল্ক উঠিয়ে দিয়ে তাদেরকে যে সুযোগটা দিয়েছিলেন, সেই সুযোগটা আবার রহিত করা, এরকম শর্তগুলো দিয়ে 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর জাফরের নাবালক পুত্র নাজিমউদ্দৌলাকে ক্ষমতা অধিষ্ঠিত করেন। এবং নাজিমউদ্দৌলাকে যখন ক্ষমতা অধিষ্ঠিত করা হয়, এই সময় তিনি ইংরেজদের সাথে তাদেরকে যে যে শর্ত দিয়েছিলেন, ইংরেজরা তাকে যে যে শর্ত দিয়েছিল, যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, তিনি সকল সুযোগ সুবিধা তাদেরকে দিতে বাধ্য হন। এবং এই সকল সুযোগ সুবিধাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় একটু বলা দরকার। এই সময় বাংলার যে শাসন ব্যবস্থা, সেই বাংলার শাসন ব্যবস্থাকে আমরা প্রশাসনিক দিকগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই সময় প্রশাসনিক দিকগুলো দুইটি ভাগে বিভক্ত ছিল, একটি হচ্ছে দিওয়ানি আর একটা হচ্ছে নিজামত। দিওয়ানি হচ্ছে মূলত রাজস্ব ব্যবস্থা বা রাজস্ব আয় সংক্রান্ত বিষয়াদি, আর প্রশাসনিক পরিচালনা করার জন্য আইন শৃঙ্খলা সহকারে অন্যান্য যে সকল বিষয়াদি, সেগুলো নিজামতের অন্তর্ভুক্ত ছিল। এই সময় খুব সহজে চাইলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে পারত। কিন্তু লর্ড ক্লাইভ তিনি অত্যন্ত ধূর্ত ছিলেন এবং তিনি দ্বিতীয়বার যখন এখানকার শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন তিনি শাসনের দায়িত্বভার গ্রহণ করেন, তিনি অত্যন্ত চতুরতার সাথে এখানকার আইন শৃঙ্খলা সহকারে অন্যান্য যে সকল বিষয়াদি আছে, সেগুলোর দায়িত্ব গ্রহণ না করেও কিভাবে এখান থেকে সর্বোচ্চ মুনাফা লাভ করা যায়, কিভাবে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে থাকা যায়, তিনি সেরকম একটি ফর্মুলা, সেরকম একটি নিয়ম তিনি বের করেন, আর সেটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ। এই সময় এর আগে মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলা যদিও মুঘল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশ ছিল। এই সময় সুবাদার এবং দিওয়ান নামক আলাদা আলাদা দুটি পদ ছিল, কিন্তু মুর্শিদ কুলি খান এবং এই মুর্শিদ কুলি খানের পূর্ববর্তী সময় সুবাদার এবং দিওয়ান নামে দুইটি ভিন্ন পদে ভিন্ন ভিন্ন লোকদেরকে নিয়োগ করা হতো। কিন্তু নবাব মুর্শিদ কুলি খান তিনি সর্বপ্রথম এই দুইটি পদে তিনি নিজে নিয়োগ লাভ করেন এবং তিনি যদিও এই সময় দিল্লিতে যে রাজস্ব পাঠানো দরকার ছিল, তিনি সেটি পাঠাতেন, কিন্তু তার পরবর্তী সময় শাসকরা সেই রাজস্ব পাঠানো থেকে বিরত থাকেন এবং নবাব আলীবর্দী খানের সময় এটি একেবারে শূন্যের কোঠায় আসে। আর এই সমস্যা মোকাবেলা করার জন্য বা এই সমস্যা থেকে উত্তরণের জন্য এই সময় মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি নিয়ে নেওয়ার জন্য বা এখানকার রাজস্ব আদায় করার জন্য তাদেরকে বলেছিলেন বার্ষিক উপহার উপঢৌকনের পরিবর্তিতে, কিন্তু তখন তারা সেটা গ্রহণ করেনি। কিন্তু পরবর্তী সময়ে যখন 1765 সালে লর্ড ক্লাইভ তিনি যখন এই বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির আবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আসলেন, তখন তিনি এই দিওয়ানি তিনি গ্রহণ করেন এবং এই দিওয়ানি আদায় করার জন্য তিনি বাংলার নবাবের সাথে এবং মুঘল সম্রাটের সাথে দুইটি চুক্তিতে আবদ্ধ হন। এই দুটি চুক্তি আবদ্ধ হওয়ার পূর্বে তিনি সর্বপ্রথম বাংলাতে এসে 1764 সালে যে বক্সারের যুদ্ধ হয়, এই বক্সারের যুদ্ধে অযোধ্যার নবাব অংশগ্রহণ করেন সুজাউদ্দৌলা। এই জন্য তিনি সর্বপ্রথম সুজাউদ্দৌলার দিকে মনোনিবেশ করেন। সুজাউদ্দৌলার দিকে মনোনিবেশ করে তিনি অযোধ্যার নবাবের অধীন
কারা এবং এলাহাবাদ এই দুইটি এলাকা তিনি বা এই দুইটি জেলা তিনি দখল করেন এবং নবাব সুজাউদ্দৌলা থেকে তিনি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 50 লক্ষ টাকা আদায় করেন। এরপর তিনি বাংলার নবাবের সাথে এবং মুঘল সম্রাটের সাথে দুটি চুক্তিতে আবদ্ধ হন। সেই চুক্তি মোতাবেক বাংলা, বিহার, উড়িষ্যার দিওয়ানি বা রাজস্ব আদায় করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এর পরিবর্তে তারা মুঘল সম্রাটকে প্রতি বছর তারা 24 লক্ষ টাকা তাকে প্রদান করবে। আর এবং বাংলার নবাব যিনি আছেন, এই বাংলার নবাবকে তার দৈনন্দিন আয় ব্যয় নির্বাহ করার জন্য তাকে বাৎসরিক 53 লক্ষ টাকা তাকে দেওয়া হবে। এই দুইটা চুক্তির মোতাবেক তাদেরকে টাকাগুলো দিয়ে এখানকার যে রাজস্ব ব্যবস্থা বা যে দিওয়ানি, সেই রাজস্ব বা দিওয়ানি আদায় করার যে ক্ষমতা, সেই ক্ষমতা লাভ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা রাজস্ব আদায় করতেন, আর অপরদিকে এখানকার নিজামত বা শাসন ব্যবস্থা পরিচালনা করতেন বাংলার নবাব। কিন্তু বাংলার নবাব তার সকল কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, তার সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি মুখাপেক্ষী ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কারণ যেহেতু তার কাছে কোনো টাকা পয়সা নেই, তিনি যেহেতু সৈন্যবাহিনীদেরকে বা যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে বেতন ভাতা দিতে পারবেন না, এজন্য তারা তার কথা বলি শুনতো না। এবং অপরদিকে তিনি এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের মধ্য দিয়ে মূলত বাংলার নবাব এবং মুঘল সম্রাট তারা দুইজনেই কার্যত ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনশনভোগী শাসক বা কর্মকর্তা হিসেবে তারা আবির্ভূত হন এবং বাংলার টোটাল যে ক্ষমতা, তার যে শাসন ব্যবস্থার ক্ষমতা, সেটি সম্পূর্ণরূপে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়। এইভাবে এই বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের মধ্য দিয়ে মূলত চরমভাবে দায়িত্ব পালন না করেও এখানকার সুযোগ সুবিধাভোগী শ্রেণীতে বা সুযোগ সুবিধাভোগী হিসেবে পরিণত হন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দেওয়ানি লাভের মধ্য দিয়ে বাংলার যে শাসন ব্যবস্থার নৈরাজ্য একেবারে সর্বোচ্চ স্থানে গিয়ে পৌঁছায়। আর এই যে 1765 ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা দেওয়ানি লাভ করলো, এই দেওয়ানি লাভের মধ্য দিয়ে এটার ফলাফল বাংলার জন্য অত্যন্ত ভয়াবহ হিসেবে আবির্ভূত হলো। এর কারণে রাজনৈতিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে, দুইটি দিক থেকে চরমভাবে এখানে জয়লাভ করলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই 1765 সালের দেওয়ানি লাভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি বিশাল সফলতা হিসেবে আবির্ভূত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে শর্ত মোতাবেক তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক ব্যবহার করার জন্য সুযোগ দিবেন এবং বাংলার যারা বণিক আছে তাদের উপর যে আন্তঃশুল্ক, সেই আন্তঃশুল্ক পুনরায় তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আর এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সকল অবসর কর্মচারী আছে তারা ক্ষমতা লাভ করার জন্য, তারা অর্থ লাভের জন্য তারা বেপরোয়া হয়ে ওঠেন এবং তারা এখানকার সকল ব্যবসা বাণিজ্য তাদের হাতে নিয়ে যান। আর অপরদিকে বাংলার যে সকল বণিক শ্রেণী আছে তারা সম্পূর্ণ একটি অসম প্রতিযোগিতার সম্মুখীন হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এবং এই অসম প্রতিযোগিতায় তারা টিকতে না পারে, ব্যবসা বাণিজ্য থেকে তারা পিছু হটেন। আর সকল ব্যবসা বাণিজ্যের একাধিপত্য অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলশ্রুতিতে সেখানে দুর্ভিক্ষ তৈরি হওয়ার জন্য যে প্রেক্ষাপট দরকার ছিল, সেই প্রেক্ষাপট সেখানে রচিত হয়। তৃতীয়ত, এই যে এই বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভের মধ্য দিয়ে এখানকার প্রচুর পরিমাণ সম্পদ, প্রচুর পরিমাণ অর্থ ইংল্যান্ডে পাচার হতে থাকে এবং ইংল্যান্ডে এত বেশি পরিমাণ সম্পদ পাচার হয় যে সেখানে যে ইংল্যান্ডের যে শিল্প বিপ্লব, সেই শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়ে যায় বাংলার থেকে যে সকল সম্পদ পাচার হয় সেই পাচারের অর্থ দিয়ে। এইভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে দেওয়ানি লাভের মধ্য দিয়ে বাংলার শাসকদেরকে এবং মুঘল সম্রাটদেরকে তাদের পদানত করেন এবং তাদের ইচ্ছে মতো তারা এখানকার অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষমতা হাসিল করে তাদের সকল অবৈধ কর্মকাণ্ড তারা এখানে চালাতে তারা সক্ষম হন। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দেওয়ানি লাভের মধ্য দিয়ে বাংলা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য প্রতিষ্ঠিত, সেটি আরো জেঁকে বসলো বাংলার শাসকদের উপরে এবং বাংলার সাধারণ জনগণের উপরে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দেওয়ানি লাভ সম্পর্কে আলোচনা করলাম। সবাইকে আগামী দিনে অনলাইন ক্লাসের জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।